9 mm বেরোটা পিস্তল, তার থেকে তিনটা গুলি করার পর সে সেখান থেকে পালানোর চেষ্টা করেনি। কেন পালানোর চেষ্টা করেনি? এবং তাকে যখন পুলিশ ধরে নিয়ে যায় তখন কখনো সে অস্বীকার করেনি আমি গান্ধীজিকে হত্যা করিনি। এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা জিনিস তুলে ধরবো। হয়তোবা এখানে হিন্দু, মুসলিম, কংগ্রেস, রাজনীতি প্রত্যেকটা বিষয় আসবে, কিন্তু তথ্য কথা বলে, কখনো তার পক্ষপাতিত্ব হয় না। আলোচনায় উঠে আসবে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নাম, উঠে আসবে বিনায়ক সাভারকরের নাম, উঠে আসবে নাথুরাম গডসে এবং তার ভাই বা অন্যান্যদের নাম। 30শে জানুয়ারি 1948 খ্রিস্টাব্দে সন্ধ্যা 5টা 15, প্রতিদিন যেখানে গান্ধীজি 5টার সময় দিল্লির বিড়লা হাউস থেকে প্রার্থনা স্থলে আসতেন, সেখানে ওই দিন সর্দার বল্লভভাই প্যাটেল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য তার কাছে এসেছিলেন। এর জন্য ওই দিন 15 মিনিট তার দেরি হয়েছিল। যখন তিনি প্রার্থনা স্থলে আসবেন, ওই সময় ভিড়ের মধ্য থেকে একজন আততায়ী তার সামনে আসলো, বাপু বলে তাকে নমস্কার করলো এবং সঙ্গে সঙ্গে তার সামনে দাঁড়িয়ে তিনটা গুলি তার বুকে ছুড়ল। ঠিক সেই মুহূর্তে গান্ধীজি রক্তাক্ত হিসাবে মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। গান্ধীজি এমন একটি মৃত্যুবরণ করবেন বা এইভাবে আততায়ীর হাতে তাকে প্রাণ দিতে হবে, এই জিনিসটা গান্ধীজি কেন আমরা কেউই কল্পনা করতে পারিনি। সারা জীবন যিনি অহিংসার পূজারী, তার এইভাবে প্রাণ যেতে হবে, প্রাণ দিতে হবে, সেটা হয়তো আমরা কেউ কল্পনাও করতে পারিনি। আমি কানুনাথ এই প্রতিটি বিষয় নিয়ে আলোকপাত করার জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব। মূলত দেশভাগ, হিন্দু মুসলিম বিতর্ক, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এবং গান্ধীজির নিজস্ব আদর্শ, এই প্রত্যেকটা জিনিস তৎকালীন ভারতবর্ষে, বর্তমান ভারতবর্ষে এবং ভাবি প্রজন্ম হয়তো এই বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করে থাকবেন। মূলত একটা ব্যক্তি বা একজন ব্যক্তি তার সমগ্র কর্ম প্রেরণায় বা কর্ম পরিচালনায় কিংবা তার কার্যাবলীতে কাউকে সন্তুষ্ট করতে পারেন না, হয়তোবা গান্ধীজি তার মধ্যে একজন। কিন্তু এটা স্বীকার করতে হবে, বাপু বা মহাত্মা গান্ধী যখন ভারতবর্ষের জাতীয় আন্দোলনে অংশগ্রহণ করেন, তখন থেকে ভারতবর্ষের জাতীয় আন্দোলনের রূপ পরিগ্রহ করেছিল। সেটা অসহযোগ আন্দোলন হোক, কিংবা আইন অমান্য আন্দোলন হোক, কিংবা ভারত ছাড়ো আন্দোলন হোক। হয়তো গান্ধীজির এই অহিংস কৌশল কিংবা হিন্দু মুসলিম বিভেদকে ভুলে ভারতবর্ষকে একটা সমন্বিত রাষ্ট্র, একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা, অথবা অহিংসার পূজারী হিসাবে ভারতবর্ষকে রামরাজ্য প্রতিষ্ঠার একটা চেষ্টা, তার আদর্শ, তার অনুসরণ, তার শ্রেষ্ঠত্ব অনুধাবন করার মানসিকতা আজকের ভারতবর্ষে, তৎকালীন ভারতবর্ষে বা ভাবি ভারতবর্ষে হয়তোবা খুব নগণ্য, যার ফলশ্রুতিতে তাকে প্রাণ দিতে হয়েছে।
গান্ধীজি এমন একজন ব্যক্তি যে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে তার কর্মপন্থা দিয়ে স্পর্শ করেছিলেন। নাথুরাম গডসেও তাদের মধ্যে অন্যতম ছিলেন। নাথুরাম গডসে প্রথম জীবনে গান্ধীজির একজন অনুগামী ছিলেন এবং অসহযোগ আন্দোলনে গান্ধীজির হয়ে তিনি আন্দোলন করেছিলেন। তিনি তার ওই সময়ে সাংবাদিকতার কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন। তার হিন্দু রাষ্ট্র বলতে একটি সংবাদপত্র ছিল, যেখানে তিনি সংবাদপত্র এর লেখালেখি করতেন। কিন্তু গান্ধীজির হিন্দু মুসলিম ঐক্যের বার্তা কিংবা ভারত পাকিস্তান বিভাজন অথবা পাকিস্তান বিষয়ে তার পদক্ষেপ কিংবা ভগৎ সিং রাজগুরু এবং সুখদেব এর ফাঁসির ক্ষেত্রে গান্ধীজির ভূমিকা নিয়ে যে মত পার্থক্য, যে বিরক্তিবোধ তার মধ্যে তৈরি হয়েছিল, সেই প্রত্যেকটা বিষয় গান্ধী হত্যার ক্ষেত্রে দায়ী ছিল। গান্ধীজিকে হত্যা করার আরোপীদের মধ্যে অন্যতম ছিলেন শঙ্কর কিস্তারিয়া, গোপাল গোডসে যিনি নাথুরাম গোডসের ভাই ছিলেন, মদনলাল তেহইয়া, দিগম্বর রামচন্দ্র বেজ, বিনায়ক দামোদর সাভারকর, নাথুরাম গডসে আর বিষ্ণু রামকৃষ্ণ কারকারে। যদিও উপযুক্ত তথ্যের অভাবে বিনায়ক দামোদর সাভারকরকে সেই গান্ধী হত্যা থেকে বেকসুর খালাস করা হয়। তবে গান্ধীজির হত্যার পূর্বে বিনায়ক দামোদর সাভারকরের সঙ্গে নাথুরাম গডসের যে সম্পর্ক ছিল এবং রাজনৈতিক সম্পর্ক ছিল, হিন্দু মানসিকতা নিয়ে দুইজন কাছাকাছি এসেছিলেন এবং বিভিন্ন সভাগুলিতে বক্তৃতার সময় বিনায়ক দামোদর সাভারকর তার লিখিত বক্তৃতাগুলি নাথুরাম গডসেকে দিয়ে পাঠ করাতেন। এই ক্ষেত্রে তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। কিন্তু আবার ঐতিহাসিকরা একটা কথা বলেন, বিনায়ক দামোদর সাভারকর যেহেতু কট্টর হিন্দুত্ববাদী ছিলেন, এখানে হয়তো জওহরলাল নেহেরু তাকে এই আইনি সংকটে জড়ানোর একটা প্রয়াস নিয়েছিলেন। যদিও এই বিষয় নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। মদনলাল গডসে এবং শঙ্কর কিস্তারিয়া এর পূর্বেও 1944 খ্রিস্টাব্দ থেকে গান্ধীজিকে হত্যা করার একটা প্রয়াস নিয়েছিল। তারা বারবার গান্ধীজিকে হত্যা করার চেষ্টা করেছিল। 1944 খ্রিস্টাব্দে নাথুরাম গডসে ছুরি নিয়ে গান্ধীজির সভায় উপস্থিত হয় এবং সেখানে জনতা তাকে ধরে ফেলে। কিন্তু তারপর গান্ধীজির কথায় তাদের ছেড়ে দেওয়া হয়। এখন প্রশ্ন হয়তো জাগে যে গান্ধীজিকে মেরে ফেলার জন্য বারবার চেষ্টা করে গেছে গডসে এবং তার সাঙ্গপাঙ্গরা, কিন্তু এই ক্ষেত্রে 1930 খ্রিস্টাব্দে 1948 খ্রিস্টাব্দের 30শে জানুয়ারি এমন কি হয়েছিল যে ওই দিন অস্ত্র নিয়ে গান্ধীজির সেই সভাতে, প্রার্থনা সভাতে নাথুরাম গডসে প্রবেশ করেছিল। বস্তুত গান্ধীজি নিজেই বলেছিলেন যে তার প্রার্থনা সভাতে যারা আসে তাদের কাউকে যাতে তল্লাশি না করা হয়। তিনি এও বলেছিলেন যে কেউ যদি আমাকে ছুরিকাঘাত করে কিংবা কেউ যদি আমাকে বুকের মধ্যে গুলি করে, সেই দিন আমার আত্ম উৎসর্গ লাভ হবে, সেই দিন আমি মুক্তি লাভ করব এবং সত্যিকার অর্থে সেই দিন আমি মহাত্মা হব। গান্ধীজি হয়তো উপলব্ধি করেছিলেন 20শে জানুয়ারি 1948 খ্রিস্টাব্দের পর থেকে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আমার মৃত্যু হয়তো আসন্ন, কিন্তু দেশে এমন অশান্তি, এমন সাম্প্রদায়িকতা আমাকে জীবিত থাকতে দেখতে হবে, এটা আমি কখনো আমার কাঙ্ক্ষিত ছিল না।
এর জন্য তিনি দীর্ঘস্বরে একটা কথা বলতেন, হে রাম, কোথায় আমার রামরাজ্য। 1920 খ্রিস্টাব্দে যখন গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করেন, তখন থেকে গান্ধীজিকে বোঝার মতো মানসিকতা না জাতীয় কংগ্রেসের মধ্যে ছিল, না সারা ভারতবর্ষে ছিল। এই প্রশ্ন নিয়ে আজকের যুব বা তৎকালীন যুব এবং রাজনীতিবিদ এবং ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট বাকবিতণ্ডা রয়েছে। গান্ধীজির প্রশ্ন ছিল যে আমার দেশবাসী যতক্ষণ পর্যন্ত আমার দেশকে আমার দেশ বলে মনে না করবে, তাদের দিয়ে স্বাধীনতা আন্দোলন সম্ভব নয়। প্রথমত আমাকে জানতে হবে দেশের জন্য আমাকে আত্মোৎসর্গ করতে হবে, আর দেশটা আমার। এই বোধ যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে না আসবে, তাদের দিয়ে না অহিংস আন্দোলন সম্ভব, না সহিংস আন্দোলন সম্ভব। আত্মোৎসর্গ এই মন্ত্র যদি উচ্চারিত না হয়, তাহলে জাতীয় আন্দোলন কখনো সাফল্যমণ্ডিত হয় না। তিনি একটা কথা আরও বলেছিলেন, বন্দুক এবং লাঠি দিয়ে আঞ্চলিক আন্দোলন আমি জয় করে এসেছি, কিন্তু কামানের মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব নয়। আর সমগ্র ভারতবাসী যখন একত্রিত হবে, হোক না তারা সহিংস, হোক না তারা অহিংস, যদি অহিংস হয় তাহলে তারা হবে গোলা বারুদ। বিশ্বের কোনো কামান তাদের আটকাতে পারবে না। এটা হয়তো গান্ধীজির ভুল ছিল না, হয়তোবা তিনি ওই সময় সশস্ত্র আন্দোলন শুরু করেননি, কিন্তু আজকের দিনে ভারতবর্ষে দাঁড়িয়ে একজন ইতিহাসের ছাত্র হিসাবে উপলব্ধি করতে পারি যে এখনো পর্যন্ত আমাদের মধ্যে জাতীয়তাবোধ, জাতীয়তাবাদ, প্রকৃত দেশাত্মবোধ এখনো দুরন্ত। তাহলে হয়তো বাপু ওই সময় তার পথটা ঠিক ছিল। আবার নেতাজি সুভাষচন্দ্রের ইতিহাস যখন আমরা পড়ি, তখন হয়তোবা আমরা বলতে পারি যে বাপু আপনি ভুল করেছেন। এই প্রশ্নগুলির মধ্যেই গান্ধী হত্যার ঘটনা ঘটে যায়। এবং গান্ধীজি কেন মুসলমানদের সমর্থন করেছেন, গান্ধীজি কেন দেশভাগকে সমর্থন করেছেন, গান্ধীজি কেন কংগ্রেসের মধ্যে স্বৈরাচার এনেছেন, গান্ধীজি কেন 55 কোটি টাকা পাকিস্তানকে দেওয়ার জন্য কংগ্রেসের উপর চাপ সৃষ্টি করেছেন, আদালতে দাঁড়িয়ে যখন নাথুরাম গডসে এই প্রশ্নগুলি করছিল, তখন হয়তো সবাই ভেবে নিয়েছেন যে আমরা নাথুরাম গডসে হচ্ছে আমাদের হিরো, এবং নাথুরাম গডসে যা করেছেন তাই সঠিক। আজকেও একদল এমন নাথুরাম পন্থী রয়েছেন, সত্যিকার অর্থে একদল গান্ধীপন্থী রয়েছেন। আর সত্যিকার ইতিহাসটা কি হয়েছিল, নাথুরাম গডসে এমন একটা প্ল্যাটফর্ম চেয়েছিল যেখানে গান্ধী হত্যার ব্যাখ্যাটা সে দিতে পারবে, যার ফলে সে গুলি করার পর সে পালিয়ে যায়নি, আদালতে সে তার পক্ষে কোনো উকিল রাখেনি, বাকি যারা দোষী ছিল তাদের জন্য উকিল রাখা হয়েছিল, কিন্তু নাথুরাম গডসে রাখেনি। 1948 খ্রিস্টাব্দে জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যার পর যখন ওই জায়গা থেকে নাথুরাম গডসেকে সাধারণ জনগণ ধরে খুব বেশি উত্তম মধ্যম দেয়, ওই সময় পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এরপর দিল্লির লালকেল্লা একটি বিশেষ আদালত গঠন করা হয় এবং সেখানে নাথুরাম গডসের বিচার পর্ব শুরু হয়। 8 নভেম্বর 1948 খ্রিস্টাব্দে 93 পেজের একটি স্বীকারোক্তি নাথুরাম গডসে ওই সময় আদালতে দিয়েছিল। এখানে নাথুরাম গডসের যে স্বীকারোক্তি ছিল, সেখানে গান্ধীজির বিরুদ্ধে তার কি কি অভিযোগ ছিল। প্রথমেতেই সে বলেছে
যে সে একসময় গান্ধীজির অনুগামী ছিল, কিন্তু 1920 খ্রিস্টাব্দ থেকে 1948 খ্রিস্টাব্দ কিংবা 1947 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতার পর্যন্ত গান্ধীজি কতগুলি ভুল করেছেন সেটাতে সে সহ্য করতে পারেনি। 1920 খ্রিস্টাব্দে বালগঙ্গাধর তিলকের মৃত্যুর পর কংগ্রেসের আর বরিষ্ঠ কোনো নেতা জীবিত না থাকায় গান্ধীজির স্বৈরাচারিতা বৃদ্ধি পেয়েছিল। এর জন্য গান্ধীজি একবার আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করতেন, আবার আন্দোলন বর্জন করতেন। উদাহরণ হিসাবে সে বলেছে যে সারা দেশব্যাপী যখন আন্দোলন শুরু হয়েছিল, চৌরি চৌরার একটা বিক্ষিপ্ত ঘটনা নিয়ে গান্ধীজি আন্দোলনকে বর্জন করেছেন। কিন্তু ইতিহাসের ছাত্র হিসাবে বলা যায় বা ইতিহাসের ব্যাখ্যা থেকে বলা যায়, গান্ধীজি কখনো কংগ্রেসের সর্বে সর্বা ছিলেন না। তিনি শুধুমাত্র একবার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। হয়তোবা সুভাষচন্দ্র বসুর জাতীয় কংগ্রেস থেকে পদত্যাগ, এটাকে অনেকে গান্ধীজির একরুখা মনোভাব মনে করতে পারেন, কিন্তু তৎকালীন পরিস্থিতিতে কংগ্রেসের অভ্যন্তরে অন্যান্য নেতাদের মানসিকতাও এই ক্ষেত্রে যথেষ্ট দায়ী ছিল। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস সত্য যে নাথুরাম গডসে কিছুটা হলেও সত্য, কেননা 1920 খ্রিস্টাব্দের পর থেকে গান্ধীজির প্রভাব কংগ্রেসের মধ্যে পরোক্ষভাবে যথেষ্ট ছিল, কোনো কোনো ক্ষেত্রে প্রত্যক্ষভাবেও ছিল। আরেকটা অভিযোগ নাথুরাম গডসে করেছেন যে স্বরাজের প্রকৃত ব্যাখ্যা কি সেটা গান্ধীজি দিতে ব্যর্থ হয়েছেন, কিন্তু এই অভিযোগটা সম্পূর্ণভাবে মিথ্যা। কারণ গান্ধীজি আত্মোৎসর্গ, সত্যাগ্রহ এবং স্বরাজের ব্যাখ্যা বিভিন্ন জায়গাতে দিয়েছেন এবং প্রত্যেকটা বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন। এবার গান্ধীজিকে দেশভাগ নিয়ে দোষারোপ করেছে নাথুরাম গডসে। দেশভাগের জন্য সত্যিই কি গান্ধীজি দায়ী ছিলেন, নাকি আমাদের সাম্প্রদায়িক মানসিকতা দায়ী ছিল, না জিন্নার কোয়ারেলসাম নেচার দায়ী ছিল, অথবা উগ্র মৌলবাদী চিন্তা শক্তি নিয়ে যারা ভারতবর্ষকে বিভাজনের খেলায় মেতে উঠেছিল সেই মুসলমানরা দায়ী ছিল, নাকি শুধুমাত্র গান্ধীজি দায়ী ছিলেন? গান্ধীজি তো নিজেই বলেছিলেন যে দেশ যদি বিভক্ত হয় তাহলে সেটা যাতে আমার শ্মশানের উপর দিকে হয়, আমার মৃত্যুর পর যাতে দেশ বিভাগ হয়, যদি আমার জীবিত থাকা অবস্থায় দেশ স্বাধীন হয় তাহলে ভাবি প্রজন্ম ভাববে এই বুড়োটার জন্য দেশটা ভাগ হয়েছে। গান্ধীজি দেশভাগের কোনো জায়গাতে প্রথম স্বাক্ষরই করেননি। তিনি তো ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, এবং হিন্দু মুসলিম যেখানে রক্তারক্তি করছিল সেখানে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন সেই রক্তারক্তি বন্ধ করার জন্য। তাই গান্ধীজিকে দেশভাগের জন্য শুধুমাত্র দায়ী করা যায় না। তবে একটা জিনিস সত্য, দেশভাগ রদ করার জন্য গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন যেমন ব্রিটিশদের ভারত ত্যাগের জন্য করেছিলেন, ভারত জুড়ো একটা আন্দোলন করতে পারতেন, এই অভিযোগ হয়তো করা যেতে পারে। আবার দেশভাগের সময় রিজার্ভ ব্যাংকের কাছে 150 কোটি টাকা ছিল। এই 150 কোটি টাকার মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুসারে স্থির হয়েছিল 75 কোটি পাবে পাকিস্তান এবং 75 কোটি টাকা পাবে ভারত। ঠিক দেশভাগের সময় 20 কোটি টাকা পাকিস্তানকে দিয়ে দেওয়া হয় এবং সিদ্ধান্ত হয় পাকিস্তান রিজার্ভ ব্যাংক স্থাপন করার পর যে কোনো সময় তারা চাইলে সেই 55 কোটি টাকা ভারতবর্ষ তাদের দিয়ে দেবে। এই সময়
পাকিস্তান 1948 খ্রিস্টাব্দে যখন কাশ্মীরে আক্রমণ শুরু করে, তখন জাতীয় কংগ্রেস সিদ্ধান্ত নেয় যে এই টাকা তাদের আর দেবে না। অভিযোগ ছিল যে গান্ধীজি নাকি ওই টাকা পাকিস্তানকে ফেরত দেওয়ার জন্য অনশন করেছিলেন। না, গান্ধীজি দিল্লির সাম্প্রদায়িক দাঙ্গা দমনের জন্য ওই সময় অনশন করছিলেন, নাকি তিনি পাকিস্তানকে 55 কোটি টাকা ফিরিয়ে দেওয়ার জন্য সেটা আন্দোলন করছিলেন। তারপর যখন ইউএনও প্রেসার ক্রিয়েট করলো এবং যুদ্ধবিরতি চুক্তি হলো, তখন জাতীয় কংগ্রেসের সঙ্গে সেটা সিদ্ধান্ত হলো যে 1950 খ্রিস্টাব্দে 1947 খ্রিস্টাব্দের দেশভাগের জন্য যে 55 কোটি টাকা ছিল সেটা পাকিস্তানকে ফিরিয়ে দিতে। সেই অনুসারে ভারতবর্ষ সেই 55 কোটি টাকা পাকিস্তানকে ফিরিয়ে দিয়েছিল। তাহলে একটা কথা সত্য যে গান্ধীজিকে যত বেশি জানার আমরা চেষ্টা করব, তার সেই ক্ষেত্রে যে ভুল ত্রুটি রয়েছে সেগুলি দূর করা আমাদের ততটা সম্ভব হবে। নাথুরাম গডসে 1910 খ্রিস্টাব্দের 19শে মে জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন পোস্টমাস্টার। নাথুরাম জন্মের আগের থেকে তাদের যে বংশের একটা পরম্পরা ছিল যে সেখানে পুত্র সন্তানের জন্মগ্রহণ হওয়ার পর তারা মারা যেত। ওই সময় কুসংস্কার একটা বিষয় ছিল এবং নাথুরাম গডসে 12 বছর বয়স পর্যন্ত সেই কারণে নাকে নথ পরে মেয়ে হিসাবে সেজে থাকতেন, কারণ তাদের বংশেতে পুত্র সন্তান জীবিত থাকতো না। আর নাকে যেহেতু নথ পরতেন সেই জন্য তাকে নাথুরাম বলা হয়। আর নাথুরাম বিনায়ক গডসে প্রথম থেকেই হিন্দুত্ববাদী ছিলেন এবং হিন্দু পূজা পার্বণ এইগুলির প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা ছিল। ইভেন কি তিনি গান্ধীজিকে খুব বেশি শ্রদ্ধা করতেন, কিন্তু গান্ধী সম্পর্কে তার ভুল ধারণা শেষ পর্যন্ত তাকে এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য করেছিল। আমরা যদি উগ্র মানসিকতা নিয়ে কি হিন্দু, কি মুসলমান, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি কংগ্রেস, কি বিজেপি অথবা কমিউনিস্ট, যদি আমরা কট্টরপন্থী হয়ে থাকি, তাহলে আমাদের অপর পক্ষের বিরোধী মনোভাবকে সবসময় সামনে থেকে দেখব এবং তারই প্রতিপক্ষ হিসাবে কাজ করব। আর যখন আমরা মানসিকভাবে ধীর স্থির হয়ে কাজ করব, তখন হয়তো আমাদের প্রতিপক্ষের চিন্তাধারা, কার্যাবলী প্রত্যেকটা বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। নাথুরাম গডসে যদি গান্ধীজির কার্যাবলীর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে প্রাসঙ্গিকতা নিয়ে যদি অধ্যয়ন করতেন, চিন্তা করতেন, হয়তোবা আজকের ভারতবর্ষে তিনি ভিলান এবং একজন জাতির জনক এর হত্যাকারী হিসাবে প্রতিভাত হতেন না। এটাই ছিল আজকের প্রতিবেদন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করে আমাকে আরো বেশি কাজ করার অনুপ্রেরণা দেবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, যাতে প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান। নমস্কার।